এমন স্বর্গে ডাকবনে মোকে, জেঠে ভাতের গন্ধ নাই। অনেক নরহেই অক্ষমবি আছে, স্বর্গে মোর হবে নি ঠাঁই। আমরা অনেক সময় ভাবি ভাষা শুধুমাত্র আমাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, কিন্তু এই ভাষায় একটা সমগ্র জনজাতির সুখ দুঃখ হাসি কান্না, তাদের দীর্ঘ বছরের ইতিহাস সমস্ত কিছুকে ধরে রাখে। তেমনই এক প্রাণের ভাষা হলো সুবর্ণরৈখিক ভাষা। এই ভাষার একজন সক্রিয় ধারক এবং সচেতন প্রহরী হলেন বিশ্বজিৎ পাল। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা তার কাছ থেকে শুনব এই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য তার দীর্ঘ লড়াইয়ের কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভাষাকর্মী শ্রী বিশ্বজিৎ পাল। নমস্কার দাদা। নমস্কার। শহরে ঝাড়গ্রামকে অনেক অনেক ধন্যবাদ। শিকড়ের ভাষা এবং সংস্কৃতি যখন আধুনিকতার টানে ক্রমশ হারিয়ে যেতে বসেছে, তখন বিশ্বজিৎদার উত্তর আমারকার ভাষা আমারকার গর্ব। পথটা নিশ্চয়ই সহজ ছিল না, সেই পথের কথাই এই পর্বে আমরা আজকে জেনে নেব। প্রথমেই জানতে চাইব, সুবর্ণরৈখিক ভাষা বলতে ঠিক কি বোঝায়? সুবর্ণরৈখিক ভাষা বলতে আমরা যারা সুবর্ণরৈখিক অববাহিকায় বসবাস করি, জামশেদপুর থেকে নিয়ে দাঁতন অবধি, আমাদের মানুষজনের মধ্যে একটা ভাষা আছে যে ভাষায় আমরা কথাবার্তা বলি, নিজেদের ভাব প্রকাশ করি, সুখ দুঃখগুলোকে যাতে আমরা প্রকাশ করতে পারি। একটা ভাষা হয়তো মিশ্রিত ভাষা, কিন্তু এই ভাষাটাকে আমরা সুবর্ণরৈখিক ভাষা হিসেবে বলি। যারা সুবর্ণরৈখিকের দুই প্রান্তে, এ প্রান্ত এবং ওই প্রান্তে একটা ভাষাতে আমরা কথা বলি। মানুষের মধ্যে মানুষের ভাব বিনিময়, হাটে বাজারে প্রত্যেক জায়গায় একটা মূল ভাষা আছে, সেটাকেই আমরা সুবর্ণরৈখিক ভাষা হিসেবে বলি। সুবর্ণরৈখিক ভাষাতেই যদি এই ভাষা সম্পর্কে কিছু বলেন। একদম। যে ভাষায় আমাকে নিদ ভাঙে, যে ভাষায় আমার সকালে উঠি, যে ভাষায় চাষি মানে চাষ করেন, যে ভাষায় হাটুয়া কথা বলে, যে ভাষায় আমার বিলে বাদাড়ে গান করি, কথা বলি, সেই ভাষা মানুষের ভাষা, সুখ দুঃখের ভাষায়, যে ভাষায় আমার সর্বোপরি মাকে ডাকি, যে ভাষা মোর মার ভাষা, মোর মা মোকে যে ভাষায় প্রথম বলে ডাকিছেন, বা মুই মোর মাকে যে ভাষা ডাকিছ, সেইটাকেই আমার এবং আমাদের এলাকার প্রত্যেকেরই মাতৃভাষা বলি পারি। আমার মূল ভাষা মাতৃভাষা, কিন্তু আমার আগে যেটা শিখি সেটা সুবর্ণরৈখিক ভাষা, আমার গাঁয়ের ভাষা। ও ভাষাটাকে তাদের সময় প্রাণের ভাষা, সুবর্ণরেখার নদীকে নিকড়ে আমার জীবনযাপন, নদী কেন্দ্রিক জীবনযাপন, তার দৃষ্টি এই ভাষা গড়ে উঠছে সুবর্ণরৈখিক ভাষা। এই ভাষার উৎপত্তি এবং বিবর্তনের ইতিহাস সম্পর্কে একটু বলুন। সুবর্ণরৈখিক ভাষার উৎপত্তি নিয়ে সেরকম কোনো ব্যাখ্যা না পেলেও, মানে আমরা আদিম থেকে যদি ভাবি যে বহু দিন পুরনো থেকে, কৃষ্ণচর্যাপদ থেকেও এই ভাষার মেল আছে। আমাদের বিভিন্ন আমরা বইতে দেখেছি বা পড়েছি আমরা, এবং যাদের সঙ্গে ব্যাখ্যা করেছি, জর্জ গিয়ারসন হোক বা অন্যান্য যারা ব্যাখ্যা করে গেছেন, সেখানে কিন্তু আমাদের চর্যাপদের সঙ্গে এই ভাষার একটা মিল পাওয়া গেছে। তারপর থেকে ভাষা তো পরিবর্তনশীল, নদী যেরকম আমাদের নদী বয়ে যাচ্ছে, তেমনি কিন্তু ভাষা পরিবর্তনশীল। তেমনি ভাষা ধীরে ধীরে বিবর্তন হতে 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 এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, 10 বছর আগে যে ভাষাটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে তা পরিবর্তন হয়েছে। যেমন আমার আগেকার দিনে অনেক ভাষা ইউজ হতো, এন্ড্রি তোলে কেন্ড্রি, এন্ড্রি কেন্ড্রি, এইসব ভাষাগুলা কিন্তু ধীরে ধীরে বিবর্তন হচ্ছে। আমরা সহজ ভাষাকে নিয়ে আসছি, মানুষের মনের মধ্যে যে মা ঠাকুমারা যেভাবে বলতেন ভাষাটাকে, আমরা সেটাকে আরও আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছি। যদি বলি যে ভাষার উৎপত্তি হিসেবে সেরকম না থাকলেও কিন্তু বিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত ভাষার মধ্যে বিবর্তন আসছে, মানে মানুষজনের মধ্যে, মানুষের আধুনিকতার মধ্যে বা সব কিছুর মধ্যে এই ভাষাকে নিয়ে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। কিন্তু ভাষা যে পরিবর্তন নয় সেরকম নয়, যে পরিবর্তন হয়ে যাচ্ছে সেরকম না, কিন্তু বিবর্তন হচ্ছে ভাষার মধ্যে একটা। আমরা যে আমাদের মা ঠাকুমা যারা ছিলেন, তারা যে ভাষায় প্রতিনিয়ত কথা বলতেন, কারণ আমরা এখন বাইরে বেরোচ্ছি, আগে গ্রামের মানুষজন তো একটা সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমরা বেরিয়ে এসেছি, ধীরে ধীরে আমরা শহরমুখী হয়েছি। তো আমাদের মধ্যে একটা শহরের ভাষা বা এই ভাষা নিয়ে, তার জন্য আমাদের মধ্যে এখন একটা বিবর্তন হয়েছে, ভাষার মধ্যে একটা বিবর্তনের মধ্যে এসছে একটা। যেমন একটা কথা বলি, যেমন আমাদের একদম প্রচলিত কথাবার্তা, বাবুরে পানিহারা টিকে নেয় মুখটা খাঁকি দিব, এটা বাংলাতে যেমন হচ্ছে কি চিরুন্ডা নিয়ে মাথাটা আঁচড়ে দেবো, কিন্তু আমাদের ভাষায় কি বলছে এটাকে, আমাদের মা কাকিমারা বাবুরে পানিহাটা নিয়ে মুখটাকে খাঁকি দেবো। কিন্তু এখনকার দিনে বিবর্তন হয়ে গেছে, বাবু চিরুন্ডা নিয়ে মুখটা খাঁকি দেবো, পানিহাটা কিন্তু চলে যাচ্ছে, সেখানে চিরুনি চলে আসছে, বিবর্তন হয়েছে। তো এই যে আরেকটা যে টুকনানে নিয়ে এন্ড্রির ধারকে, এন্ড্রি বলতে কি মানে দরজার ছামুদুয়ার, যেটা বলা হয় ছামুদুয়ার, যে ছামুদুয়ারে বসে রয়েছে কেন রে বাবু, তোর মন খারাপ নাকি? ছামুদুয়ার ভাষাটা এখন সেরকম আদত নেই। এরকম ধরে বিবর্তন, ভাষাগুলো অনেক পরিবর্তন হয়েছে, মা মাসিদের মধ্যে থেকেও এই ভাষাগুলো
ପରିବର୍ତ୍ତନ ହୁଏ ତା ଦିଶନୁ আমার ভাষা রয়েছে ঠিকই, কিন্তু আগুকার দিনে যে ভাষা বর্তমানে ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু ভাষা বাঁচি রয়েছে আর কি। স্থানীয় মানুষদের মধ্যে সুবর্ণরৈখিক ভাষার প্রচলন এখন কতটা রয়েছে? দেখুন, স্থানীয় মানুষের মধ্যে সুবর্ণিক ভাষার প্রচলন তো আছেই। আজ ভি আমার গায়ে ঘুরে চেপটি যাই না কেন, এই ভাষার প্রচলন আছে। মানে আমাকার যত আমরা বাংলা পড়াশোনা করি, শিক্ষাগত যত আমরা বাংলা পড়াশোনা করছি, হিন্দি ইংরেজি শিক্ষাগত জগতে আছে, আমাদের শিক্ষার জগতে সেগুলো আছে, বিভিন্ন ভাষা নিয়ে পড়াশোনা করছি আমরা। কিন্তু আমাকার গাঁ ঘরকে যতবার যাবো তোমার ততবার কিন্তু আমাকার ভাষা ছাড়া কোনো কথা হবে। আমাকার ভাষায় মানুষ আজ ভি জানে, বয়স্ক কেন আমাকার মধ্যে ভি যে আমার সেফটি জ্ঞানে আজ ভি সব ভাষায় কথা হয় গায়ের মধ্যে। হয়তো টিকে পরিবর্তন আসছে, কিন্তু আছে। এই ভাষা যে একদম যে আমাদেরকে অগ্রাসনে ঢুকে সেরকম নয়, আছে। আজও গ্রামে গঞ্জে সবাই এই ভাষাতেই আজ পর্যন্ত কথা বলছেন, প্রচলন আছে। হয়তো আধুনিকতার সময় একটু কমেছে, কিন্তু প্রচলন আছে। সুবর্ণরৈখিক ভাষা চর্চার প্রেরণা কোথা থেকে পেলেন? সুবর্ণরেখী ভাষা চর্চার প্রেরণা বলতে গেলে মানে আমরা যখন একদম গ্রামে গঞ্জে থাকতাম, তারপরে যখন শহরে গেলাম, ফিরে এলাম, দেখলাম যে মানুষের প্রতি একটা অনীহাটা যখন আমরা গ্রামে আছি ঠিক আছে, যখনই আমরা বাসে চেপে যাচ্ছি তখন এই ভাষা বলবো না, বা শহরে একটু থেকে যাচ্ছি তখন আমরা এই ভাষা বলবো না। তখন মনের মধ্যে একটা দ্বিধাবোধ হচ্ছিল যে কেন এই ভাষার প্রতি এত অনীহা কেন। দিয়ে হঠাৎ করে একদিন আমার ছেলে একটা কবিতা পাঠ করেছিল। তখন করোনা, প্রচুর করোনা চলছে সেই সময়। তোমার মানে মানো আর নাই মানো, করোনা কিন্তু দমে বার হেঁটে, এই ধরনের একটা কবিতা পাঠ করেছিল। যখন আমি সেটা সোশ্যাল মিডিয়ায় দিই তখন দেখলাম হিউজ পরিমাণে, সেই সময় প্রায় 200-এর উপর ভিউ হয়ে গেল। আমি ভাবলাম না, আমাদের ভাষার প্রতি তো মানুষের চাহিদা আছে, তাহলে কেন এই লজ্জাবোধ কেন মানুষের মধ্যে, এই হীনমন্যতা কেন আমাদের ভাষার প্রতি, হীনমন্যতা কেন মানুষের প্রতি মানুষের। তখন আমি ভাবলাম না, এটাকে নিয়ে ভাবার একটু প্রয়োজন আছে। সেই থেকেই শুরু করলাম একটা ফেসবুক গ্রুপ, আমারকার ভাষা আমারকার বলে একটা ফেসবুক গ্রুপ শুরু করলাম। সেইখান থেকে যখন মানুষ ধীরে ধীরে তখন জুড়তে আরম্ভ করলেন, এবং সেইখান থেকেই এই ভাষা চর্চার প্রারম্ভিক আরম্ভ এই ভাবনা থেকে যে হীনমনতা, আমাকার ভাষা আমার কথা কইবা না, আমার না যাই যাবা, শহরে যাই গিয়ে আমার এই ভাষায় কথা কইবা, না তো নাচ নেবো আমারকে, বাসে উঠি আমার এই ভাষায় কথা কইবা, আমাকে নাচ লাগবে কেন, নাচটা কাহির, এটা তো আমার মার ভাষা, মুহের ভাষা, না যাবার কিছু নেই। সেই হীনমন্যতা দূর করার জন্যই এই ভাবনা। আপনাদের মাতৃভাষা অর্থাৎ সুবর্ণরৈখিক ভাষায় সাহিত্য চর্চার পরিসরটা একটু ব্যাখ্যা করুন। এই ভাষার সাহিত্য পরিসর খুব বেশি প্রস্থ না হলেও অনেক পুরনো। যে নব্য এটা সাহিত্য চর্চা সেরকম নয়, অনেক পুরনো। আমরা এর প্রায় 80-র দশকেও পেয়েছি। তারপরে বিভিন্ন গুণীজনরা এই ভাষা নিয়ে প্রথমে চর্চা করেছিলেন, আমাদের বাসুদেব ঘোষ থেকে নিয়ে খগেন জানা মহাশয়, তারপরে উপেন পাত্র মহাশয়, তারপরে ইয়ং জেনারেশনের মধ্যে প্রমেশ প্রতিম পাঞ্জা এবং অনিমেষ সিংহ, ইনারা প্রারম্ভিককালে শুরু করেছিলেন। মানে যখন আমরা এই গ্রুপ ছিলাম তার আগেও থেকে লিখেছিলাম, এবং অন্যান্যও ছিলেন, তবে সীমিত ছিল, এই ভাষা চর্চাটা সীমিত ছিল। কিন্তু তারপরে ভাষার চর্চার একটা জোয়ার আসে। আমাকার ভাষা আমাকার কথা যত আরম্ভ করলি, তো এই ভাষা চর্চার প্রতি একটা জোয়ার আসে। সাহিত্য চর্চা নিয়ে তারপরে অনেকেই নতুন নতুন বই করেছেন। অনেকের বই আছে আমাদের শ্রদ্ধেয় অরুণ কুমার মহাপাত্র থেকে নিয়ে, বঙ্কিমচন্দ্র পাল থেকে নিয়ে, তারপরে অসীমা দে থেকে নিয়ে, তারপরে মুরলীধর বাগ থেকে নিয়ে অনেকেই ভাষা নিয়ে চর্চা করছেন। হয়তো অনেকের নাম বলতে পারছি না, অনেকেই চর্চা করছেন সাহিত্য নিয়ে, অনেকের বই বেরিয়েছে, অনেকের আশিস খুঁটিয়া মহাশয় আছেন এই ভাষা চর্চার মধ্যে। তারপরে প্রভাস নায়ক গল্প সংকলন বেরিয়েছে ওনার, প্রফুল্ল মাহাতো মশা উনি একটা উপন্যাস বের করেছেন আমাদের ভাষায় বোধোদয় বলে। এই ধরনের আরো অনেক সৃষ্টি হচ্ছে সাহিত্য নিয়ে। তবে সাহিত্য পুরনো, সাহিত্য চর্চা পুরনো, তবে ইদানিং একটা জোয়ার এসছে এই ভাষার উপরে, সাহিত্য চর্চার উপরে। এই ভাষায় কোনো সৃজনশীল লেখা বা কবিতা সেসব রচনা করার ক্ষেত্রে কোনো কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়? যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের বাধা রয়েছে? দেখুন, প্রতিবন্ধকতা আছেই তো, মানে নেই বললে নয়। এক তো আমাদের ভাষার কোনো লিপি নেই, বা সেরকম ধরনের কোনো ব্যাকরণ নেই যে উচ্চারণের ধাঁচগুলাকে নিয়ে আমরা যে বসাতে পারবো লেখার ক্ষেত্রে, সেটা একটা বড়। যেমন আমরা বাংলায় বলছি জল, আমরা সেটাকে যখন আমার সময় পানি বলছি, পানি উচ্চারণটা করতে পারছি না। সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে যদি নির্দিষ্ট লিপি না থাকে একটা ভাষা, সেক্ষেত্রে তো সম্মুখীন তো হতেই হবে। আবার ভাষাগতর মধ্যে বিভিন্ন এরিয়া ভিত্তিক যখন ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যেমন আমরা গোপীবল্লভপুরে বলছি আমার আমার,
সেইটা চলে আসছে যখন আমরা দাঁতন সারি চলেছে আমান্যে হয়ে যাচ্ছে। মানে এই ভাষাটাকে দুভাগে বিভক্ত করা হয়েছিল অ্যাকচুয়ালি, শ্রীপাঠীয় দণ্ডভুক্তিও। গোপীবল্লভপুর দিকটা বলা হচ্ছে শ্রীপাঠীয়, আর দাঁতন সাইডটা এই দিকটাকে দণ্ডভুক্তিও। তারপরে এটাকে আবার অন্যান্য যারা ব্যাখ্যা করছেন তাকে বলা হচ্ছে পুবালি খান্ডালি, মানে এই দিকটায় দণ্ডভুক্তিটা পুবালি আর আমাদের দিকটা খান্ডালি, নরম ভাষা। তার জন্য দুটো ভাগ ভাগ করেছে, আমারকার আমান্যকার, দুটো ভাগ আছে। সেক্ষেত্রে একটা বাধা যে আমরা কোন ভাষাটাকে প্রাধান্য দেব। ভাষা দুটো একই, যে আমরা বলছি সুবর্ণিক ভাষা, কিন্তু প্রাধান্য কোন ভাষাকে দেওয়া, কোন ভাষায় সাহিত্য রচনা হবে, যে যার মতো করে সাহিত্য সৃষ্টি করছেন। সেক্ষেত্রে একটা হয়ে গেছে সুবর্ণরৈখিক ভাষার সাহিত্য কোনটা মান্যতা হবে, এটা একটা বড় জিনিস। আর সব থেকে বড় যেটা আমাদের লিপি নেই, এটা একটা বড় বাধা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে। সুবর্ণরৈখিক ভাষার শব্দ ভান্ডার বা ধ্বনিগত বৈশিষ্ট্য সেসব কি অন্যান্য আঞ্চলিক ভাষার থেকে আলাদা? একদম আলাদা তো, অন্যান্য আঞ্চলিক ভাষার থেকে আলাদা তো অবশ্যই, যেটা আমি আগে একটু ব্যাখ্যা করলাম, যে যেমন বলছি আমান্যে বা আমান্যকার পার্থক্য যেটা বললাম। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ বলছি, যে আমি বাংলা যেটাকে বলছি আমি, সেটা আমরা আমাদের ভাষা বলছি মুই, আমরা বলছি মুই, যে মুই যাওটো, আমি যাচ্ছি, মুই যাওটো। এক্ষেত্রে কি হচ্ছে, ধ্বনিগত ভাষার তো পার্থক্য আসছে। এটা এই যে মুই বলছি, সেটা আবার যদি আমরা প্রকার হয়ে যাই, নদী যেরকম বয়ে যাচ্ছে তেমনি ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই পরিবর্তনটাও যখন আমরা আরেকটু নিচে দেখছি, আমান্য বলছে তারা, আমার কার যেটা আমান্য হয়ে যাচ্ছে। মুইয়ের উচ্চারণটায় যে অন্যান্য ক্ষেত্রে, যেমন মুই কিন্তু অন্যান্য জায়গায় ব্যবহৃত হয়, এইটা কিন্তু আসামের দিকে কোথাও ব্যবহার হয় মুই বলে, মুই ভাষাটা। সেক্ষেত্রে এটা একটা মিল বলি, সাদৃশ্য আছে। কিন্তু আমার নেকারটা কিন্তু আর কোথাও পাবেন না আপনারা। আমিটা বিভিন্ন জায়গায় বাংলার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আর একটা যে পানি, আমার পানি বলটি আমাদের এলাকায় হচ্ছে পানি, কিন্তু আরেকটু হলে পানি খায়, কিন্তু সেটা যখন আমরা নিচে দিকে চলে যাচ্ছি তখন কি বলছে, মানে দণ্ডভুক্তিতে জল। ভাষাগত তারতম্য আসছে একটা উচ্চারণের ক্ষেত্রে, ব্যাকরণগত দিক থেকে দেবো। ব্যাকরণের পার্থক্য দণ্ডভুক্তির সঙ্গে শ্রীপাঠের, মানে আমাদের গোপীবল্লভপুর আর দাঁতন সাইডের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেখানে আবার এই ভাষাকে নিয়ে অনেকেই চর্চা করছেন, বিভিন্ন দিক থেকে যে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আমাদের উপেন পাত্র মহাশয় এবং প্রমিশপতি পাঞ্জাবাবুর একটা সুবর্ণরৈখিক ভাষা পরিচয় বলে একটা ব্যাকরণ বই আছে, সেখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে। বিশেষ করে আমাদের দুইটা ভাগে ভাগ করার এবং সুবর্ণরৈখিক ধ্বনিগত যে দিকগুলাকে সেগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যদি আমরা অন্যান্য, আমাদের তো সুবর্ণরৈখিক এলাকা শুধু আমাদের এই ভাষা নয়, বিভিন্ন ভাষাভাষীর একটা মিশ্রণ। যদিও মগধী পাহির একটা রূপ এটা ভাষাটার, তবুও আমি বলবো যে এখানে কুড়মালি আছে, আদিবাসী আছে, তারপরে আমাদের বাংলা ভাষারও একটা চর্চা আছে। তারপরে যখন আমরা আমাদের এই দিকটা, সে গোপীবল্লভপুরের দিকটা, এটা কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া। এই ভাষার মধ্যে একটা মিল কি আছে, আমরা একটু হিন্দি টান আছে কিছু কিছু ভাষার ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা এটাকে উড়িষ্যা প্রান্তরে চলে যাচ্ছি দণ্ডভুক্তিরা, সেখানে কি হচ্ছে, উড়িষ্যা লাগোয়া। মানে আমাদের সুবর্ণরেখা অববাহিকা কি হচ্ছে, তিনটা রাজ্যের মিলনস্থল বলতে, ত্রিকোণমিতি যেটাকে আমরা ভাবি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলা, পশ্চিমবাংলা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ভাষার মধ্যে যখনই আমরা এদিকটায় আসছি তখন কিন্তু হিন্দি একটু টাচ আপ হয়ে যাচ্ছে। যখন আমরা আবার পূর্ব দিকে চলে আসছি তখন একটু উড়িষ্যার মিশ্রণ চলে আসছে। সেক্ষেত্রেও কিন্তু ভাষার ব্যাকরণগত, ধ্বনিগত সবটা পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ভাষার মধ্যে অনেকগুলা পরিবর্তন চলে আসছে। সেটা প্রকারভেদে একটু ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা হিসাবে করতে পারি আমরা আলোচনার মাধ্যমে, বা যারা জানেন আমাদের বইগুলা সম্পর্কে, আমাদের যে সুবর্ণরৈখিক বইগুলা যেগুলো বেরিয়েছে, কবিতার সংকলনের পাশাপাশি আমাদের ব্যাকরণ বইও আছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে সেখানে। এই ভাষায় সাহিত্য সম্পর্কিত আপনি কি কিছু কাজ করেছেন? প্রথমে বলে রাখি, আমি কিন্তু সাহিত্য জগতের লোক নই। মানে আমি মানসিকভাবে সাংস্কৃতিক জগতের লোক, কর্মজগতে, যান্ত্রিক জগতের লোক। কিন্তু এখন সাহিত্য জগতে একটু ঢুকে গেছি ভাষা চর্চাকে নিয়ে। যেহেতু এই ভাষা নিয়ে কাজ করছি, সেই ভাষা সাহিত্য নিয়েও যত আমি করি না কিন্তু আমাকে করতে হয়েছে অনেকগুলাই। যখন আমাদের সুবর্ণরেখা পত্রিকা বেরোলো অনিমেষ সিংহ দাদার সাথে, তখন আমরা সুবর্ণরেখা পত্রিকার সম্পাদনার সাথে সহযোগিতা করেছি। তারপরে আমার নিজের একটা যেটা আছে, সাঁকরাত বলে পত্রিকা একটা। সাঁকরাত কথার অর্থ হলো, যে জানেন কি বলে দিচ্ছি, সাঁকরাত হলো সংক্রান্তি, সংক্রান্তি কথাটা। সেই সাঁকরাত বলে একটা আমার নিজস্ব সম্পাদনা পত্রিকা আছে, সেটাকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বের করি। প্রথমে নবাগত লেখকদের নিয়ে বের করেছিলাম, তারপরে যে সংখ্যাটা বেরিয়েছিল সেখানে কেবলমাত্র স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা লিখতে পারবে, যাতে
ছাত্রছাত্রীর মধ্যেও সেই ভাবনাটা সাহিত্য চর্চার ভাবনা আনা যেতে পারে। তারপরে আমার একটা চিঠি সংকলন নিয়ে একটা কাজ আরম্ভ হয়ে আছে, বিশেষ কারণের সাথে পড়ে আছে, সুবর্ণরৈখিক ভাষার প্রথম চিঠি সংকলন, আচ্ছা। ওটাও একটা কাজ পড়ে আছে। তারপরে আরো একটা বিশেষ কাজ আছে, সেটা আমি এখন প্রকাশ করবো না, একটা বড় কাজ চলছে আমার, সেটা খুব শীঘ্রই প্রকাশ পাবে। সাহিত্য নিয়ে এই টুকটাক কাজ, এবং সবাইকে অনুপ্রেরণা দিই, সাহিত্য আপনারা যারা চর্চা করেন তাদেরকে অনুপ্রেরণা দিই যে আপনারা সাহিত্য রচনা করুন। এটাই বড় কথা আর কি, যে নিজে না করেও অপরকে উৎসাহ দিই, এটাই আমার কাছে বড় পাওয়া, যে আমি সাহিত্য নিয়ে, এটা একটা বড় কাজ। এই ভাষা নিয়ে যেমন আমি কথা বলতে চাই যে সাহিত্য রচনা তো হয়টাই, নিজের রচনা ছাড়ি কিন্তু অন্যের রচনার পাশেরও হাঁটা, এটা গোটাই বড় কথা। যে নতুন জানা অসীমাদি বার্কিলান গোটাই বই কদম ফুল বলে একটা সাহিত্য বেরোলে কিছুদিন আগে। তারপরে বঙ্কিমবাবুর বই আছে, আমাদের আশিসবাবুর বই আছে, তারপরে আমাদের বিভিন্ন যারা করেছেন তাদের কাছে থাকাটাই আমার বড় কথা, যে আমি সাহিত্যর সাথে আছি আর কি, এইটা একটা বড় কথা। অন্যান্য না হলেও নিজের সৃষ্টিতে থাকবো সবসময়, এবং আগামী দিনে সুবর্ণরৈখিক এলাকা নিয়ে আরো যারা কাজ করছেন বা সাহিত্য নিয়ে যারা কাজ করবেন তাদের পাশে থাকবো। এটাই আমার সাহিত্যের স্বাদ নেওয়া আর কি, বলে যেটা মূল স্বাদটা আমি সেখানেই পাবো সাহিত্যের। সুবর্ণরৈখিক অববাহিকার আচার অনুষ্ঠান এবং লোকসংস্কৃতির বিশেষত্ব কি? সুবর্ণরৈখিক অববাহিকা একটা ভাষা অঞ্চল মানে যেটা গড়ে ওঠে, তার সঙ্গে সংস্কৃতিও একটা এপিডোপিট, ভাষা আর সংস্কৃতি দুটো এপিডোপিট। আমাদের সুবর্ণরৈখিক অববাহিকা, যে কোনো অববাহিকার যে কোনো যাদের জীবিকা বা যার কিছু নিয়ে একটা সংস্কৃতি, নিজেদের সংস্কৃতি গড়ে ওঠে, তেমনি আমাদের সুবর্ণরৈখিক সংস্কৃতি, সুবর্ণরৈখিক ভাষা যেমন গোটাই মিঠা ভাষা বলি আমার, তেমন আমার সংস্কৃতি গোটাই একদম মিঠা সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে অনেক কিছু আছে, যেমন অন্যান্য জায়গায় নেই। আমাদের মশা খেদা, পৈড়ান উঠানো, যেমন মশা খেদায় একটা সংস্কৃতির মধ্যে একটা বড় সংস্কৃতি, মানে ভালো একটা মনে পড়ে খুব, যে আমরা যখন মশা তাড়াতে যেতাম তখন আমরা ছোটবেলায় আখের কাঠি নিয়ে, টিন নিয়ে বা পুরোনো ঝুড়ি টুড়ি নিয়ে, এইসব নিয়ে আমরা ছড়া কাটতাম। মশা গেলা আড়ে বাড়ে, বুড়ি গেলা চিবির বাড়ে, এই ধরনের ছড়া কেটে মজার ছড়া কাটতাম। কালী পূজার ভোর দিন একটা মশা খেদা হতো। তারপরে পৈড়ান উঠানো যেটা হয় কি, মানে যে আমরা বলি যে বলি রাজা যে পাতালে বন্দি ছিলেন, তাকে আমরা চুটি ধরে টানি দিয়ে, একটা কুশ দিয়ে বা পাট দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে আমরা মাটি ঘুরে সেটাকে দিই। তারপরে বিকেল হলে সবাই মিলে একসাথে মিলে সেটাকে উঠাতে যাই, ঢাক ঢোল বাজিয়ে সব পুরো গ্রাম মিলে উঠাতে যাই। এই যে আনন্দময় সংস্কৃতি। তারপরে আমাদের একটা আছে ডাক সংক্রান্তি, যেটা সব জায়গায় আছে, আমাদের এখানে ডাক সংক্রান্তিও আছে। ডাক সংক্রান্তির আমরা ছড়া কাটি, ছড়া কাটতে কাটতে আমাদের যে গানগুলো, যে কৃষি সংস্কৃতি কোথা থেকে, কৃষি থেকে গড়ে ওঠে। আমাদের সুবর্ণরৈখিক অববাহিকা একদম কৃষি নির্ভর, প্রখাট কৃষি নির্ভর একদম। তো ডাক সংক্রান্তি, সেখানেও আমরা ধান হুলে হুলে, এতে আছে ওল বুনল, মানে এই ধরনের যে ছড়াগুলা কেটে কেটে যাই আর কি, গ্রামের কৃষি মানুষেরা। তারপরে আমাদের পড়ুয়া অষ্টমী একটা আছে। তারপরে আর একটা যেটা আমাদের আছে আভড়া পুনেই, যেটা আমাদের এর সময় হয় আভড়া পুনেই বলা হয়, লক্ষ্মী কোজাগুলি লক্ষ্মী পূর্ণিমা দিন আভড়া পুনেই। মানে ধরুন একটা মানে জনজাতি কতটা সমৃদ্ধ হলে সেখানে লিঙ্গ বৈষম্য ছাড়া আচার অনুষ্ঠান করা হয়। আমাদের সুবর্ণরৈখিক অববাহিকা সত্যি একটা, যে তাদের মানসিকতা কতটা উন্নত, যেখানে লিঙ্গ বৈষম্য হলে আমরা কিন্তু আভড়া পুনেই পালন করি, পড়ুয়া অষ্টমী পালন করি। পড়ুয়া অষ্টমী বলতে প্রথম যেটা যে সন্তান, শিশু, পুত্র হোক বা কন্যা হোক, তাকে আমরা পালন করা হয়, তাকে নতুন কাপড় পরিয়ে, টিক পরিয়ে বা নতুন বস্ত্র দিয়ে। আভড়া পুনে ক্ষেত্রে যারা অবিবাহিত তাদেরকে পালন করা হয় আভড়া পুনে। আরো বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে আমাদের এই এলাকায়, এই লোকগান বলুন, লোকপালা বলুন, চুড়িয়াচুনি পালা, ললিতা সবর পালা, এগুলা ধীরে ধীরে কিন্তু পালা হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে আমাদের মানুষের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আগে। যে আগেকার দিনে ঘর গোষ্ঠী করে আসতো, এখানে গ্রামে গ্রামের লোক এসে নিজেদের মধ্যে ছোট ছোট পালা গানকে করতো গ্রামের মানুষের মধ্যে। তারপরে কৃষি নির্ভর আরো অনেক কিছু আছে, আমাদের খড়া পূজা আছে, মালা পূজা আছে। তারপরে মকর, যেটা আমাদের একদম বড় পরব, যেটা বলি মকর পরব আমরা মানাই, যেটা বড় করে। তার মধ্যে আমাদের পরিখেল বলতে লাঠির মতো খেলা একটা হয় মকর সংক্রান্তির সময়, পরিখেল। নাড়িয়া নড়াই করি আমার মকর সংক্রান্তির সময়। এটা তো মানে আমাকার যে জীবনযাত্রার মধ্যে জড়াই রয়েছে প্রত্যেকটা জিনিসকে নিয়ে। আমাকার ভাষা যেমন মিঠা, তেমন সংস্কৃতি বি আমাকার মিঠা, তেমন বিভিন্ন যে লোকাচার, একটা জনজাতির ক্ষেত্রে লোকাচার তো যেটাকে আমরা সংস্কৃতি বলি, সেই লোকাচারগুলো গড়ে ওঠাকে নিয়ে আমাদের আরো বিভিন্ন রকম সংস্কৃতির মধ্যে পড়ে আছে। তবুও আজ কিছু কিছু, যেমন ধরুন চাষ করতে গিয়ে গান গাওয়া, চাষের সময় গান গাওয়া, যে সেটা নিয়ে
টুসু ভাদু যে গানগুলা সেগুলা কিন্তু এই সংস্কৃতি আমাদের মধ্যে আছে আমাদের। তো একটা ভাষার জগৎ এবং সংস্কৃতি জগৎ দুটো মিলেমিশেই একটা জনজাতি, তেমনি আমাদের সুবর্ণরৈখিক যে জনজাতি এক সমৃদ্ধ জনজাতি, সংস্কৃতি দিয়েও বা ভাষার দিক দিয়ে। আধুনিকতার প্রভাবে এই অঞ্চলের সাংস্কৃতিক চর্চায় কি ধরনের পরিবর্তন এসেছে? একদম খুব ভালো প্রশ্ন। যে সাংস্কৃতিক, যেটা আমার মূল প্রশ্ন, মানে কারণ যেহেতু সাংস্কৃতিক জগতের সঙ্গে সেই ছোটবেলা থেকে যুক্ত, তো সাংস্কৃতিক পরিবর্তন বিশাল একটা। আমরা যেখানে আগে গ্রামে গ্রামে ষষ্ঠী মঙ্গল গান হতো, সেখানে আজকে চলে এসছে ডিজে। যেখানে আগে গ্রামের আমরা গঞ্জে ঢাক ঢোল পিটে গান করে করে মনসা মঙ্গল যেত, সেখানে আজকাল অর্কেস্ট্রার হাঙ্গামা হচ্ছে। তো সাংস্কৃতিক চর্চা যেখানে আমাদের যেটা বলছিলাম একটু আগে, যেটা বলছিলাম ললিতা সবর পালা বা চুড়িয়া চুড়িয়ানি পালা, এই যে পালা গানগুলা আগে গ্রামের মানুষরা জোট বেঁধে আসতো দেখতে। যাত্রাপালা, গ্রামের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে যাত্রাপালা করতো, নাটক করতো। সেদিন তো আর নেই। এখন কি হয়েছে, আমরা বাইরে থেকে দোয়াল নিয়ে আসছি, ডিজে লাগাচ্ছি, বড় বড় বক্স লাগাচ্ছি, দিয়ে রাত্রে উন্মাদ হয়ে নাচছি। কিন্তু পরিবর্তন এসছে তার মধ্যে থেকে। সেখান থেকে আমার একটা ভাবনা এলো যে সাংস্কৃতিক জগৎ নিয়ে তো কিছু করতে পারি। মানুষের মধ্যে পৌঁছানোর, মানুষের হৃদয়ে পৌঁছানোর একমাত্র উপায় সাংস্কৃতিক জগৎ, সাংস্কৃতিক মঞ্চ। সাংস্কৃতিক মঞ্চ থেকেই আমরা তো আমাদের গায়ে ঘরকে নিয়ে কাজ, যে আমাদের গ্রামের মানুষ গায়ে ঘরে জানা আছেন, তার নিয়ে বড় লোকের অত বুঝার নেই যে অর্কেস্ট্রার হাঙ্গামার সাথে তারা দেখতে খুঁজার নেবে, তার নিয়ে চান যে আমার কিছু গোটাই মানুষের মনকে নিবা এমন কোনো জিনিস। তো আমার মধ্যে সেই ক্ষেত্রে ভাবনা এলো যে আমি মানুষের মনে কি করে বলি, সবাই তো ফেসবুক দেখে না, আমার ভাষা আমার গল্প সবাই বুঝে না, গ্রামে গঞ্জে মানুষ কি জানবে। তখন আমার মধ্যে একটা ভাবনা এলো যে জোনাকি আমার একটা সাংস্কৃতিক দল আছে, যেটা আমার বহু পুরনো, প্রায় 25 বছর হয়ে গেল। সেটাকে আমি কনভার্ট করলাম যে আমি এই ভাষার নাচ গান সবকিছুকে দিয়ে পরিবেশন করব। একটা সাংস্কৃতিক জগৎ যেমন পাতার উপরে ধুলো জমে গেলে ক্লোরোফিল শ্বাস নিতে পারে না, সেরকম সাংস্কৃতিক ঢুকছিল আমার মনে হচ্ছিল যে এটা তো আর সেরকম নেই সাংস্কৃতিক, তাহলে কি করা যেতে পারে। তখন আমার মনের মধ্যে প্রশ্ন এলো যে জোনাকিকে দিয়ে এটা করতে পারি, যেহেতু আমার একটা সাংস্কৃতিক দল আগে থেকে আছে, তাকে দিয়ে শুরু করতে পারি। কিন্তু মনের মধ্যে একটা সংশয় ছিল যে মানুষ এটাকে গ্রহণ করবে কিনা, যে মানুষকে এটাকে গ্রহণ করবে। দিয়ে প্রথম অনুষ্ঠান করলাম, না করে দেখি একবার, রগড়ায় প্রথম অনুষ্ঠান করলাম, খুব ভালো মানুষ সেভারটাকে নিল, খুব ভালোভাবে গ্রহণ করলো। এবং এর পরবর্তী অনুষ্ঠান চলতে থাকলেও মানে আমি ভেবেও অবাক হয়ে গেছি যে মানুষ এটাকে এত সুন্দরভাবে গ্রহণ করছে। কারণ সাংস্কৃতিক জগতের মধ্যে দিয়ে মানুষের মনকে পৌঁছাতে পারে। আমি গ্রামে গঞ্জে বা যে কোনো জায়গায় মানুষের মনে পৌঁছাতে পারবো সোজাসুজি। বয়স্ক মানুষ বা ছেলে মানুষ বা ছোট মানুষ, আমি সাংস্কৃতিক বার্তাটা দিতে পারবো, সংস্কৃতি বার্তাও প্রচার করতে পারবো। মূল ও একটা মঞ্চ জোনাকির মাধ্যমে। একটা ছোট্ট ঘটনা বলি, যে যখন আমি একটা মানুষ মুড়িয়ে একটা অনুষ্ঠান করতে, ঝাড়খণ্ডের অনুষ্ঠান করতে গেছি, সেখানে প্রায় 1000-5 দর্শক সামনে বসে আছেন। আমরা একটু দেরি হয়েছিলাম আমার সেখানে ঢুকতে, দূরত্বের জন্য, এত মানুষ। দিয়ে আমি ভাবছি এখানকার মানুষটাকে আমার ভাষার অনুষ্ঠান কি গ্রহণ করবে। দিয়ে বললাম দেখি একটু। যখন মঞ্চে গেছি প্রথমেই বলি কি গো তোমার সবনক ভালো আছো, মানে এই যে বার্তাটা শুনে সবাই একটু যেন আনন্দ উচ্ছ্বাস হলো। বুড়িটা একজন বয়স্ক মানুষ, বুড়ি মা উঠে বলছেন বাবু বাবু আমার ভালো আছি, তোমার ও ভাষারে অনুষ্ঠান করো। মানে কতটা আবেগপ্রবণ ছিল ওনার মধ্যে। দিয়ে অনুষ্ঠান করছি, মানে অনুষ্ঠান প্রায় 3 ঘন্টা হয়ে শেষ হতে, মানে কেউ উঠতে চায় না। বুড়িটা এসে বলছে বাবু মোর মনটাকে বড় শান্তি লাগলা কিন্তু তোমাকে আর এই অনুষ্ঠানটা দেখি। এইটাই প্রাপ্তি, এইটাই প্রাপ্তি, যে সাংস্কৃতিক জগতে একটা মানুষের মাধ্যমে যে ভাষাকে বাঁচিয়ে রাখার, এটা একটা দিক। কারণ গ্রামে গঞ্জে মানুষের যে আগে লোকগান দেখতো, লোকপালাগুলো, সেগুলো তো নেই আর এখন। এর মাধ্যমে যদি চেষ্টা করি এগুলাকে একটু বাঁচিয়ে রাখার, তার জন্যই যে চেষ্টা এইটুকু। হয়তো পালাবানগুলো ফিরিয়ে আনতে পারছি না, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করব। নাটককে নিয়ে নাটকও হয়েছে আমাদের, বিষ্ণুপদ ভূঁইয়া বাবু নাটক রচনা করেছেন এটাকে নিয়ে। আবার নাটকের সংকলনও বেরিয়েছে, বিভিন্ন জায়গায় সংকলন করেছেন নাটক নিয়ে। হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন এসছে, ছিল, এবং আবার নতুন করে পরিবর্তন আসছে। মানে অন্ধকারে যেমন জোনাকি আলো দেয়, তেমন এই জোনাকি সাংস্কৃতিক জগতে আলো দেখাচ্ছে। একদম একদম, মানে জোনাকিকে সেটাই বার্তা আর কি, যে আমরা সাংস্কৃতিকের নবজোয়ারে একটা যে সুবর্ণরৈখিক ভাষার ক্ষেত্রে, তার মধ্যেও আমরা বাংলা হিন্দি যেটা মানুষের চাহিদা অনুযায়ী সেটা করা হয় অনুষ্ঠানে, কিন্তু আমাদের মূল লক্ষ্য ভাষার প্রচার এবং মানুষের অন্তরে যাওয়া, সাংস্কৃতিক প্রচার দেওয়া। তরুণ প্রজন্মের মধ্যে এই সংস্কৃতি ধরে রাখার প্রয়াস কতটা লক্ষ্য করেন? তরুণ সংস্কৃতি যদিও আজকাল যেটা বলবো যে আধুনিকতার ছোঁয়ায় প্রত্যেক জায়গায় সে একইটাই ঘুরে ফিরে আসি আধুনিকতায়। যেখানে আজকাল ফ্রি ফায়ার বা অন্য ধরনের গেমের চলে আসছে, সেক্ষেত্রে এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে একটু কম।
যে আমরা যেটা বলি যে মশা তাড়াতাড়ি কে যাবে কে আর, বা পয়রা ওঠাতে কে যাবে। কিন্তু একটা ইদানিং লক্ষ্য করছি, যেটা কিন্তু আমাদের বিগত 5 বছর পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করছিলাম যেটা আর পাওয়া যাচ্ছে না, কিন্তু ইদানিং আবার অনেক ক্ষেত্রে হচ্ছে, তরুণ প্রজন্ম এটাতে আবার মাতছে। আজকাল দেখুন, শুধু সংস্কৃতি বলুন, ভাষার ক্ষেত্রেও এই ভাষা নিয়ে আজকাল ফেসবুকেও দেখবেন আপনি অনেকে লেখালেখি তো হচ্ছে, তরুণ প্রজন্ম অনেকে লেখালেখি করছে। সবার হয়তো নাম আমি বলতে পারলাম না, যে যারা লেখালেখি করছেন, যারা যারা চর্চা করছেন তাদেরকে প্রত্যেকের শ্রদ্ধা। এবং যারা একটা প্রজন্মের সবাইতে সাহিত্যিকতার লোক হতে পারে না, তারা কি করছে, ফেসবুকে কমেন্ট সেকশনও দেখুন আজকাল এই ভাষায় কমেন্ট হচ্ছে, তো মানে তারা ভাষা বাঁচার তাগিদ হচ্ছে। এবং এবারে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে পৈরান ওঠানো যেটা বলেন, আমাদের যেটা ভাইফোঁটার আগের দিন হয়, প্রতিপদের দিন, সেটা এবারে কিন্তু অনেক নতুন জায়গায় হয়েছে, নতুন নতুন জায়গায় অনেক জায়গায় হয়েছে, যেগুলা হতো না। আমাদের গ্রামেও তো বন্ধ হয়ে গেছিল, বছর 4-5 হলো শুরু করেছে আবার নতুন করে। তারপরে এবারে পেটবিন্ধি হয়েছে, নয়াগ্রাম হয়েছে, তারপরে মৌভান্ডার সাইডে, এগুলাতেও নতুন। এগুলা কি হয়েছে, যে আমাদের বয়স্করা যখন একটু স্বাদ পাচ্ছেন, তরুণদের স্বাদ পাচ্ছেন, তখন ওরা মেতে উঠছেন। মানে তরুণদের মধ্যে একটা উন্মাদনা শুরু হচ্ছে, যে আমরা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদটা এখন কিন্তু বাড়ছে আবার। মানে একটা নবজাগরণ এসছে, সুবর্ণরেখিক এলাকার মধ্যে যে একটা নবজাগরণ বলতে পারি, এটা নতুন নবজাগরণ এসছে। সেক্ষেত্রে হয়তো কিছুটা মিক্স আপ হচ্ছে, কিন্তু সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদটা আবার নতুন করে শুরু হচ্ছে। আপনি কি মনে করেন এই ভাষা এবং সংস্কৃতির সংরক্ষণে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি? একদম মনে করি। দেখুন, ভাষা তো একটা জগৎ মানুষের ক্ষেত্রে। আমরা এই ভাষায় কয়েক লক্ষ মানুষ কথা বলি, যে ভাষাটায়। তো এই ভাষার যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে, এই ভাষা সম্পর্কে ওনারা অবগত হয়ে যদি আমাদের করেন, অন্যান্য ভাষারা যেমন আন্দোলন করছেন, আমরা সে আন্দোলন না গেলেও তো আমরা চাইবো যে এই ভাষার যে সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে যারা কাজ করে এসছেন, ধরুন নলিনী বেরা বলুন, মধুক দে বলুন, এনারা কাজ করছেন যুগ যুগ ধরে এই ভাষা নিয়ে। তো এই ভাষাকে যদি আমরা বাঁচিয়ে রাখার জন্য যদি প্রশাসনিক সহযোগিতা পাই, তাহলে তো খুবই ভালো হয়। আমাদের এইটুকুই দাবি, যাতে তথ্য সংস্কৃতি বা অন্যান্য যে বিদ্বজনেরা আছেন এই ভাষা নিয়ে যদি এই সহযোগিতা পাই আমরা প্রশাসনিক, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে এটা আগামী দিনে আমাদেরও পথ চলা ভালো হবে, এবং এই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে আমাদের জিদ বা তাগিদ, সেটাও ভালো হয়। আগামী প্রজন্মও এটাতে উৎসাহিত হবে, বা শত শত মানুষের যে সুখ দুঃখের একটা ভাষা বেঁচে থাকবে। কারণ প্রত্যেকটা ভাষাই কিন্তু মূল ভাষাকে বাঁচিয়ে রাখে। আমরা যে ছোট ছোট নদী না থাকলে বড় নদী কোনোদিন সমৃদ্ধ হতে পারে না, তেমনি এই ভাষাগুলো, আমাদের ভাষাটাও বা অন্যান্য যে ভাষাটা আছে অন্যান্য ভাষার মতো, আমাদের ভাষাটাকে সংরক্ষণের খুবই প্রয়োজন। এবং প্রশাসনিক যে সহযোগিতা, এক্ষেত্রে আমি মনে করি খুবই প্রয়োজনীয়তা আছে আমাদের ক্ষেত্রে। আমার কার ভাষা আমার কার গর্ব, এই সংগঠনের মূল লক্ষ্য এবং প্রেক্ষাপট কি? আমার কার ভাষা আমার কার গর্ব এখন একটা সংগঠন, এমন একটা সংগঠন যেটা আমার প্রাণের সংগঠন, এবং বহু মানুষের একটা প্রাণের সংগঠন। ভাষার আন্দোলনের বলুন নয়, ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য একটা গ্রুপ যেটা শুরু হয়েছিল, ফেসবুক গ্রুপ, সেটার নাম ছিল আমার ভাষা আমার গর্ব। সেই ফেসবুক গ্রুপ আজ বহু মানুষের প্রাণের গ্রুপ হয়ে গেছে। প্রাণের গ্রুপ কারণ এই কারণে বলছি, শুধুমাত্র ভাষার মধ্যে সীমাবদ্ধ নয় বা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, মানুষের সামাজিক কাজের জন্য এই গ্রুপ বা এই সংগঠন আজ মানে সুদূর প্রসারী। আমাদের সংগঠনের যে সংগঠন আমরা তৈরি করেছিলাম, ছোট্ট একটা কয়েকজন মিলে তখন শুরু করেছিলাম, তারপর থেকে ধীরে ধীরে এই সংগঠন বাড়তে বাড়তে আজ প্রায় 37,000 মানুষ এর সাথে জুড়ে আছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষী এমনকি বিশ্বব্যাপী মানুষের এর সাথে জুড়ে আছেন। আমাদের মূল সংগঠনগুলি যেগুলো ধরুন দিল্লি, জামশেদপুর, গোপীবল্লভপুর, ব্যাঙ্গালোর, তারপরে মুম্বাই, তারপরে কলকাতা, বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন ছোট ছোট ভাগ করে দিয়েছি। সেগুলোকে আমরা সুবর্ণ পরিবার হিসাবে বলি। যেমন ধরুন সুবর্ণ পরিবার কলকাতা, সুবর্ণ পরিবার দিল্লি, সুবর্ণ পরিবার জামশেদপুর। আমাদের একটা জামশেদপুর একটা বড় সংগঠন এরিয়া, সেখানে কাজ হয়। সেখানে শুধুমাত্র কিন্তু ভাষা চর্চা নয়, আমরা মানুষের বিপদের পাশে দাঁড়াই। আমাদের আর একটা সংগঠনের মূল মন্ত্র হলো দুঃখের সঙ্গে দুঃখীর সঙ্গে। এই কথার মানে হলো আমরা দুঃখের সঙ্গে এবং দুঃখীর সঙ্গে, যার না দুঃখে আছেন তার পাশে। রক্ত নিয়ে একটা সুবর্ণরেখিকা অববাহিকায় এই গ্রুপ আলোড়ন সৃষ্টি করেছে। আলোড়ন মানে হয়তো যারা স্বীকার করবেন, যারা জানেন যে আমরা প্রত্যেক বছর 2020 থেকে 25 পর্যন্ত যেভাবে রক্তদান আন্দোলন একটা করেছি, ভাষা আন্দোলনের পাশাপাশি একটা রক্তদান আন্দোলন, বিপ্লব বলতে গেলে, বিপ্লবও বলতে পারি এটাকে। নতুন নতুন ডোনার সংখ্যা যেভাবে বেড়েছে আমাদের হাত ধরে বা আমাদের সকলের সহযোগিতায়, সামাজিক কাজের একটা দিক, সাংস্কৃতিক চর্চার জন্য আমরা সেভাবে কাজ করি।
ভাষা নিয়েও প্রচুর কাজ আমাদের হয়েছে, ভাষার কবিতার লেখা, গান লেখা বা বিভিন্ন দিক নিয়ে। তো আমাদের এই সংগঠনের যে দিকগুলা, প্রত্যেকটা দিকের অনুযায়ী ভাষা নিয়ে কাজ করি। আমাদের একটা মিলন মেলা হয়, সুবর্ণকি মিলন মেলা যেটা বলি, সেখানে আমরা সবাই একজোট হই, সেখানে নাচ গান আড্ডা সবকিছু হয়। আমাদের যে গুরুজনরা আছেন, যারা শ্রদ্ধেয় গুরুজনরা, তাদেরকে আমরা সুবর্ণ গুরু বলে ডাকি। মানে ধরুন আমাদের যারা বয়স্ক মানুষ, যাদের কাছ থেকে আমরা উপদেষ্টা মন্ডলী যাদের আমাদের আছেন, তাদের কাছ থেকে আমরা তাদেরকে সুবর্ণ গুরু বলি। আর আমাদের যারা ছেলের গ্রুপ যারা আমরা, তারা হলাম সুবর্ণ সেনা। আমরা নিজেকে সুবর্ণ সেনা ভাবি, কারণ আমরা শুধু ভাষার জন্য নয়, আমাদের জন্য পাশে আছি। বন্যা ত্রাণে সেই খেজুরির সময় আমরা সেখানে গিয়ে রান্না করে মানুষকে খাইয়েছি। উত্তরবঙ্গ বন্যা ত্রাণে ঝাড়গ্রামবাসী হিসেবে পাশে ছিলাম আমরা, আমাদের গ্রুপ পাশে ছিল। বা বিভিন্ন সময় কারো বই কিনতে বা কারো মানুষ অসুস্থ আছে, সেক্ষেত্রে আমরা রক্ত শুধু এখানে দেওয়া নয়, দিল্লির বুকেও রক্তের প্রয়োজন, ভুবনেশ্বর রক্তের প্রয়োজন, যে কোনো জায়গায় আমরা পাশে থাকি। তার জন্য আমরা আমাদেরকে সুবর্ণ সেনা বলি। আর আমাদের যারা মহিলা সদস্য আমাদের গ্রুপের, তাদেরকে আমরা সুবর্ণ লক্ষ্মী বলি, সুবর্ণ লক্ষ্মী হিসাবে আমরা বলি। তো সুবর্ণ লক্ষ্মীর একটা দিক, সুবর্ণ সেনা একটা দিক, সুবর্ণ গ্রুপ, আমরা তিনটা জুটিকে নিয়ে আমাদের এই গ্রুপ। এই গ্রুপের যখন প্রথম পথ চলা আরম্ভ হয়েছিল, তখন একটা মানুষের মধ্যে একটা কিউরিসিটি ছিল, বাপরে এই কি হচ্ছে এগুলা, যে আমাকার ভাষা আমাকার এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস। তো সবাই একটা ভাবতো এটা কি জিনিস। তারপরে ধীরে ধীরে এখন কিন্তু আমাদের সুবর্ণলক্ষ্মী অববাহিকায় যে কোনো জায়গায় মোটামুটি গ্রামগুলায় যেগুলাই আছে সবাই চিনে, একটা গ্রুপকে মানুষ এক ডাকে চিনে। আমরা গ্রুপটা শুধু আমি দিয়ে নয়, যে আমি গ্রুপটা একটু হয়তো কোনো কারণে ক্রিয়েট করে দিয়েছি, কিন্তু আমি এখানে কিছু নেই, আমিও একটা সদস্য। আমাদের যে বাকি সদস্যরাও যেভাবে চারদিকে ছুটে যান, মানে আমরা হয়তো আমি কারোর নাম নিতে পারবো না, এতজন আমাদের সদস্য আছেন প্রত্যেক জায়গায়। গোপীবল্লভপুর একটা বড় সেক্টর, সেখানে সামাজিক কাজের মধ্যে একটা গোপীবল্লভপুরের কাছে একটা বৃক্ষরোপণের পুরো একটা হয়েছে, কৃষ্ণচূড়ার একদম সারিবদ্ধভাবে কাজ হয়েছে আমাদের সেখানে। তো এই যে প্রত্যেকটা সেক্টর জুড়ে কাজ করা, আমাদের গ্রুপই পেরেছে যে আমরা প্রতিটা জায়গায় আছি, ভাষার সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, সাংস্কৃতিক জগতের সঙ্গে, মানুষের সঙ্গে এবং নদীর সঙ্গে, সব জায়গায়। এইটা নিয়ে আমাদের গ্রুপের ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম, যে আমাদের গ্রুপের এইটাই নিয়ম। এই সংগঠনের কর্মপরিসর সম্পর্কে তো আপনি বললেনই। এই স্থানীয় অঞ্চলের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষভাবে কি উদ্যোগ নেওয়া হয়েছে? যে আমাদের ভাষা এর সংরক্ষণের বলতে, আমরা যে বিভিন্ন বই বেরোচ্ছে, বিভিন্ন সাহিত্যের আকারে যেসব বইগুলো বেরিয়েছে, ধরুন কবিতা সংকলন হোক বা গদ্য সংকলন হোক বা ছড়া সংকলন হোক, বা চিঠি সংকলন হোক বা ব্যাকরণ নিয়ে কাজ করা, এগুলা নিয়ে আমরা প্রাথমিকভাবে আরম্ভ করেছি। যে যারা আমাদের সাহিত্যিক আছেন, গুণীজনরা আছেন, ওরা কাজ করেছেন। আর আমরা এই যে সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য গ্রামে গ্রামে যে মানুষকে বোঝানো যে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে, বা জোনাকির মঞ্চ থেকে বার্তা দেওয়া, সেক্ষেত্রে সংস্কৃতি বাঁচানোর একটা পরিবর্তন আসছে, যে গ্রামে গ্রামে নতুন করে মশা তাড়ানোর উৎসব হচ্ছে, পৈরান উৎসব হচ্ছে, পরিখেল হচ্ছে, গ্রামে গ্রামে নতুন করে শুরু হচ্ছে। আর বিশেষ করে লোকপালা গানগুলাকে আমরা নতুন করে আর শুরু করতে পারছি না, কারণ শিল্পীগুলা সেভাবে আর উঠে আসতে পারছেন না। আর আমাদের ধরুন বিভিন্ন কাজ নিয়ে আমি ডিজিটালি কিছু কিছু সংরক্ষণ করেছি। বৈশাখী পালের গান, মানে আমাদের একটা বৈশাখী পাল আছে, রগড়ার কাছে একটা বৈশাখী পাল বলে একটা জায়গা আছে, সেখানে একটা যুদ্ধ হয়েছিল তখন কাজ নিয়ে, তাকে নিয়ে গান, বা বেলেবাড়ার পোহরাজের যে তাকে নিয়ে কিছু কিছু গান আছে, সেগুলাকে আমি ডিজিটালভাবে কিছু কিছু সংরক্ষণ করেছি। এবং আমাদের কান্দনা গীত, যেটা আমাদের সুমনরেখিকা বা কাজ, যেটা বেবি সাউ যদি খুব ভালো কাজ করেছেন কান্দনা গীত নিয়ে, সেটাকেও আমি ডিজিটালি অনেকগুলো সংরক্ষণ করেছি। মানে বিয়ের পরবর্তীকালে যখন বিয়ে হয়ে যায়, তখন মানুষ যে কাঁদে, সুর করে যে কাঁদে, হ্যাঁ, উঠিলা সুয়ারি বসিলা নাই গো, জায়গা করে দিছিলা নাই গো, নলিনীবাবু কাজ করেছেন, এবং বিশেষ করে বেবি সাহু কাজ করেছেন তাকে নিয়ে। এবং সবথেকে বড় একটা কথা বলি, ফটিক চাঁদ ঘোষ মহাশয়, উনি একটা বই করেছেন খুব সুন্দর আমাদের সুবর্ণরেখী এবং কুরমালিকে নিয়ে। সেখানে উনি যথেষ্টভাবে জিনিসকে তুলে ধরেছেন, প্রত্যেকটা জিনিসকে তুলে ধরেছেন ওখানে। এটা একটা সংরক্ষণের একটা ইয়ে। তো গ্রুপ হিসাবে সেরকম কিছু না হলে, এই যে দিকগুলা ধীরে ধীরে উঠে আসছে, এগুলাকে নিয়ে এগুলা কাজ হচ্ছে। তারপরে ধরুন আমরা নাটক করা, ছোট ওদেরকে নিয়ে একটা নাটকের, বিভিন্ন গ্রামে গ্রামে নাটক সৃষ্টি করা, এগুলা কাজ হচ্ছে ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে সর্বোপরি মানুষের মনের মধ্যে একটা জায়গা করতে পেরেছি, যে একটা এই ভাষাকে বাঁচিয়ে রাখতে পারি আমরা সংরক্ষণের জন্য। তারপরে ধরুন ঝাড়খণ্ডের বুকে, আমাদের ঝাড়খণ্ডের দিকে অনেক গুরুজন আছেন, শিবরাম বাবু, এটা ওনারাও কাজ করছেন, বাসুদেববাবু, শিবরামবাবু, দেবব্রতবাবু, ওনারাও কাজ করছেন যে এই ভাষাকে কীভাবে বাঁচিয়ে রাখতে পারি বা বাঁচিয়ে রাখার তাগিদ কীভাবে। ওনারাও প্রচার চারিয়ে করছেন যে ভাষাকে, আমাদের প্রাণের ভাষা বা আমাদের সংস্কৃতি, এটা প্রাণের সংস্কৃতি, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই নিয়ে ওনারাও খুব ভালোভাবে কাজ করছেন, বা আমরাও কাজ করে চলেছি প্রতিনিয়ত এটাকে নিয়ে। ভাবছি যে আমাদের তো
কোনো জিনিসকে হারাতে বেশি সময় লাগে না, কালের নিয়মে হারিয়ে যাবে, কিন্তু সেগুলাকে বাঁচিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার তাগিদকে সেটা বড় কথা। এবং তা নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি, একসাথে কখনো একজোট হচ্ছি, সেখানে আমরা কবিতা পাঠের আসর করছি। যেমন আমাদের বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের মিলন মেলা হয়, সেখানে আমরা সবাই মিশে একজোট হয়ে কবিতা পাঠের আসর করছি। বা আমাদের ভাষা দিবসের দিন সেখানে বিভিন্ন বই প্রকাশকে নিয়ে বা বিভিন্ন সকল কবিদেরকে নিয়ে আমরা সেখানে কবিতা পাঠ করছি, গান করছি। বা ধরুন কোথাও একজোট হয়ে গেলাম, সেখানে আমরা ভাষা নিয়ে চর্চা করছি পাড়ায় পাড়ায়। এবং আমার একটা বিকালি আড্ডা হয় মোরগোটায়, মানে বয়স্কদেরকে নিয়ে আমি একটা বিকালি আড্ডা করি। গ্রামে গ্রামে গেলাম, সেখানে তাদের সঙ্গে মনের কথা বললাম আমাদের ভাষায়, বা পুরানো কিছু সংস্কৃতিকে তুলে খুঁজে পাচ্ছি ওদের কাছ থেকে। এইভাবে কাজ চলছে, সব জায়গায় সংরক্ষণের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ চলছে। এই ধরনের কাজের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি স্তরে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? না, সরকারি তো সেরকম কোনো সহযোগিতা নাই, মানে নীল, মানে সরকারি ভাবে সেরকম কোনো সহযোগিতা নেই বললেই চলবে, নেই বললে নাই। বেসরকারি বলতে আমরা যারা সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, আমরা নিজেরাই এর খরচা করে সামাজিক কাজ বলুন বা সংগঠনের কাজ বলুন, মানুষের কাছে দাঁড়ানো বলুন, ভাষাকে বাঁচিয়ে রাখার যে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন, গোপীবল্লভপুর সংগঠনের দাদারা যারা আছেন ওনারা নিজেদের মতো করছেন, যারা সক্রিয় সদস্য গোপীবল্লভপুর দাদারা আছেন। জামশেদপুরে যে দাদা ভাইরা আছেন ওনারাও নিজেদের মতো ট্যাগের খরচা করে করছেন। দিল্লিতে যারা আছেন তারা করছেন। আমাদের নিজেদের সমগ্র বা বিভিন্ন সময় আমরা কখনো সহযোগিতা চাই, ধরুন একটা মানুষ কোনো সময় বিপদে তখন সহযোগিতা চাই, সবটাই আমাদের বেসরকারি সূত্র বলতে নিজেদের মধ্যে নিয়ে। তো আমাদের এখানে সরকারি সহায়তার কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের সংগঠনটা সম্পূর্ণ আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ এবং যারা সক্রিয় আছি ওনাদের মধ্যে সীমাবদ্ধ। তবে হ্যাঁ, যখনই আমি কোনো বিপদে পড়ি, বা বিপদ বলতে আমরা এখানে নিজের বিপদকে বুঝাই না, অন্যের বিপদে যখন কোনো প্রয়োজন পড়ে বা সংগঠনের স্বার্থে কোনো প্রয়োজন পড়ে বা বই প্রকাশের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যখনই আপনি আবদার রেখেছি মানুষের কাছে, কখনো তারা নিরাশ করেন, সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওনারা সবসময় বলেছেন আমরা পাশে আছি, তোমরা এগিয়ে চলো। আমরা সেই আশায় এগিয়ে চলেছি। যারা প্রতিনিয়ত পাশে থেকেছেন, আমাদেরকে এগিয়ে চলার পথে যারা পথিক হয়ে আছেন, প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এইভাবে পাশে থাকেন এবং এইভাবে প্রতিটা ক্ষেত্রে যখনই বিপদে পড়েছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আগামী দিনেও চিরকৃতজ্ঞ থাকবো এই পথ চলার জন্য, যে আমাকে আপনারা সহযোগী নয়, আপনারা অগ্রজ হয়ে আছেন তার জন্য। আপনি সুবর্ণরৈখিক এলাকার ভূমিপুত্র, কর্মসূত্রে এখন রয়েছেন রেল শহরে। পেশাগতভাবে একজন রেল কর্মী আর নেশাগতভাবে আপনি একজন ভাষাকর্মী, এই সবকিছু একসঙ্গে সামলান কিভাবে? এটা একটা বড় প্রশ্ন করলেন। সবাই মানে যখনই আমি মানুষের মাঝে যাই বা যখন অচেনা জায়গায় রাস্তাঘাটে, তখন অনেকেই প্রশ্ন করেন যে দাদা এইটা কি করে করো, তোমার এটা কি করো, তোমার এটা সম্ভব কি হয় তোমার দ্বারা, মানে এটা বহু মানুষের প্রশ্ন। যাই হোক, আমার ছোটবেলায় একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি বেড়ে ওঠা, জনসুলা গ্রাম, ডুলুং নদীর তীরে বাড়ি আমার, একদম কৃষক পরিবার, বাবা মায়ের কনিষ্ঠ পুত্র সন্তান অমৃত পাল এবং অঞ্জলি পালের। তো একদম প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে নিকটবর্তী হাসপাতাল 30 কিলোমিটার, নিকটবর্তী রেল স্টেশন 30 কিলোমিটার, আর বাস স্ট্যান্ড 4 কিলোমিটার। এইটা আমার গ্রামের পরিধি। সেখান থেকে বেড়ে ওঠা, গ্রামের স্কুলে পড়াশোনা, তারপরে মহাপাল স্কুল, সেখানে পড়াশোনা করি। তারপরে কর্মসূত্রে চলে যাই বেনারসে দীর্ঘ 7 বছর রেল কর্মজীবন কাটিয়ে তারপরে আসি খড়গপুরে যখন আসি, তারপরে শুরু হয় সামাজিক কাজের জগৎ, আমার প্রথম থেকেই ছিল। তারপরে ঢুকলাম ভাষার জগতে, ভাষার সংস্কৃতি জগতে ঢুকলাম। এখানে এসে আরও ব্যস্ততা বাড়লো, মানুষের সঙ্গে যত মানুষের পরিচয় বাড়লো বা পরিধি বাড়লো, তখন ব্যস্ততা বাড়তে থাকলো। কর্মজগৎকে আমি আলাদা দিকে রাখি এবং আমার ব্যক্তিগত জীবন বা সংস্কৃতি জীবন সাহিত্য আমি আলাদা রাখি। কর্মজীবনে ঢুকে গেলে আমি আলাদা জিনিস, তখন আমি এই দিকে রাখি না, কারণ কর্ম করছি বলে আমরা খেতে পাচ্ছি, সবকিছু করছি। তারপরে আমার যেটুকু মানুষ বলে সময় নেই, সময় আছে। আমার ছুটি হচ্ছে 5টায়, তারপরে থেকে আমার রাত 12টা অবধি সময় আমার কাছে, 7 ঘন্টা প্রতিদিন পাই আমি। তারপরে শনিবার রবিবার ছুটির দিন আছে, আমি কোনোটা দিনকেই ঘরে বসে কাটাই না। এবং সেক্ষেত্রে যার কথা না বললে নয়, আমার সহধর্মিনী, সে আমাকে প্রচুর সাপোর্ট করে এই ব্যাপারে। মানে আমি যদি কোনোদিন ঘরে বসে থাকি, সে বলে কি আজকে কোথাও বেরোনোর নেই, তুমি কি করে এতক্ষণ বসে আছো ঘরে। ভাষার ক্ষেত্রে সেও যে আমাদের একটা জগৎকে, মানে আমাদের ধরুন সুবর্ণরৈখিক জগৎ একটা, সেক্ষেত্রে একটা যেমন ভাষা সংস্কৃতি একটা জগৎ আছে মানুষের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে, আমরা কি খাই কি করি। যেমন এই ভাষা খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেক অবহেলিত হয়তো হয়। ধরুন আমরা কলকাতায় যাই, তখন আমাদেরকে অবহেলিত হতো,
টুম্পা বলে একটা নাম আমাদের চড়িয়ে দেওয়া হয়েছে। একদম। সেক্ষেত্রে আমরা মুড়ি খাই, বা আমাদের একটা খাবার ধরুন আমরা গেঁড়ি পোড়া খাই, বা শুটকি মাছ খাই, বা অন্যান্য বিভিন্ন যে আমাদের গ্রামীণ খাবারগুলো, সেগুলো তো মানুষের জানার দরকার। নিশ্চয়ই। সেই নিয়ে আমার গিন্নি একটা ভাবনা শুরু করেছিল যে আমাদের প্রত্যন্ত এলাকা যেগুলো আমরা খাবার খাই সেগুলো নিয়ে একটা করেছিল খেলাঘরে রান্নাঘর বলে। সেখান থেকে প্রচুর সাড়া পড়েছে, কিন্তু মানুষের যে আমাদের গ্রামীণ খাওয়া দাওয়াগুলোকে জনসমক্ষে তুলে আনা, সেটাকে সে যথেষ্টভাবে প্রায় 150-200 পদকে সেখানে তুলে ধরেছে মানুষ, খুব সুন্দরভাবে মানুষ এটাকে গ্রহণ করেছে না। কিন্তু ইদানিং ছেলের পড়াশোনা বেড়েছে, ক্লাস 7 হয়ে গেছে, তার জন্য ওই এখন একটু দূরত্বে আছে। কিন্তু ভাষা বলুন বা আমার ব্যাকবোন বলুন, বাবা মায়ের পরবর্তীকালে যে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে সে হলো আমার গিন্নি। কারণ ঘরের দিকটা ও পুরোপুরি সামলে নেয়, তার জন্য আমাকে আর ভাবতে হয় না ঘরে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা বা অন্য কিছু, সেদিকটা পুরোপুরি সে সামলে নেয়। তার জন্য আমি ছুটতে পারি। আর ছোটা বলে তো এরকম ছোটা নয়, এখন এখানে তো তখন ওখানে, মানে ছুটির দিনগুলোতে আমার ছুটি, ছুটির দিন মানে আমার ছুটি পুরো। আর এই যে ব্যক্তিটা বেড়েছে, শুধু তো ঘরে বসে থাকলে হতো না, আমাকে ছুটতে হতো, মানুষের কাছে পৌঁছতে হতো। এই দীর্ঘ 5 বছর যদি আমি হিসাব করি, কমসে কম 50,000 কিলোমিটার আমি দৌড়েছি, রাত নেই দিন নেই মানুষের জন্য ছুটেছি, ভাষার জন্য ছুটেছি, চারদিকে গ্রামে গ্রামে প্রান্তরে প্রান্তরে ছুটেছি। কাজের জগৎকে ঠিক রেখে এই কাজ করা সত্যি কঠিন কাজ, একটা প্রচুর কঠিন কাজ। তার মধ্যে কারণ এক ফোন অ্যাটেন্ড করা সবথেকে বড়, যে প্রতিনিয়ত ফোন অ্যাটেন্ড করা, এটা একটা বড় কথা। কার কি হচ্ছে না হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কাজগুলাকে এবং ধীরে ধীরে পরিধি বাড়ানো, প্রত্যেকের পরিধি বাড়ানো। যখন আমরা একটা জিনিসকে কাজ করবো তখন পরিধি বাড়াতে হবে। এই সিনিয়র ধরুন গোপীবল্লভপুরে একটা কোনো ঘটনা ঘটেছে, বা সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে পৌঁছাতে হবে, সেখান থেকে এসে মেদিনীপুরে আসতে হবে, বা সেখান থেকে আমাদের ঝাড়খণ্ড বর্ডার, আমাদের ভাষার ব্যাপ্তি ধরুন আমাদের ঘাটশিলা এলাকা বা এই এলাকাটায়, সেদিকটা আমাদের প্রচুর কাজ হয়েছে সেই দিকটায়। তো আমি মনে করি মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, প্রত্যেকটা দিন মূল্যবান। আমরা যারা প্রতিনিয়ত বলে বেড়াই আমার কাছে সময় নেই, তাকে জিজ্ঞেস করে ফোনে ক ঘন্টা কাটাইছে। আমরা ফোনে এক্ষুনি বসে যদি আমি ঢুকে যাই, ফোনে 15 মিনিট কাটিয়ে দেবো, ফোনে বুঝতে পারবেন। কিন্তু সেই 15 মিনিটে আমার লক্ষ্য থেকে আমি 15 মিনিটে গুপ্তমনে পৌঁছে যেতে পারবো গাড়ি ছুটি। এইটা আমার লক্ষ্য থাকে সবসময়, এই নিয়ে কাজ করা, এগিয়ে চলা। এবং পরিবার তো সাপোর্ট আছে, শুধু পরিবারকে আমি সাপোর্ট বলবো না, কারণ মানুষজন আমাকে সাপোর্ট করেছে খুব। আমার বন্ধু বান্ধবরা, আমার যারা প্রিয়জনরা, আমার ভাইরা যারা আছে, আমাকে প্রতিনিয়ত যারা সাপোর্ট করে, যারা পাশে থাকে, তারা আমাকে আগলে রাখে। তাদের আগলে রাখাই আমি ছুটে বেড়াই। কারণ আমাকে মানে ভাই ফোঁটার দিন ধরুন একটা, যে আমার দিদি ভাই ফোন নেয়, আমি ফোনের মধ্যে কমসে কম 100 দিদি ভাই ফোন পাই যে ভাই ভালো আছো, ভালো থাকবে। এই যে একটা উৎসাহ, অসংখ্য মানুষ ধরুন একটা মেলায় গেছে, সেখানে বিশ্বজিৎ দা, এই যে একটা আন্তরিক বলে ছুটে আসা, এই যে পাওয়াগুলা, এই পাওয়াগুলা আমার পথ চলার যে সাহস, যে বলে মানুষ কি এমন তুমি করো, আমি আলাদা কিছু খাই না, গ্রামের ছেলে ডাল ভাত রুটি খেয়েই জীবন যাপন। কিন্তু এই যে পাওয়াটা একটা, এই বিষয়টা ভালো আছে, এই বিষয়ে তুমি এই উপকার, এই পরশুর একটা কথা বলি, গুপ্তমনির কাছে একটা আসছি, দাদা তুমি এই উপকার, আমি নিজেই হয়তো জানি না যে আমরা কি করেছি কখন, এত ব্যক্তিত্ব, তার মধ্যে থেকে যখন সবার মাঝখানে সেই স্বীকারোক্তিটা পাই, মানুষ অধিকাংশ মানুষ ভুলে যায় যে আমরা কি করছি মানুষের জন্য, সে ভুলে যাবে। কারণ আমি যদি 500 জনকে নিয়ে সক্রিয়ভাবে রক্তের কাজ করেছি, তার মধ্যে 480 জন ভুলে গেছে, 20 জন তো মনে রেখেছে। ওই 20 জন যদি কোনো সময় দেখা হয় বা খুব ভালো কাজ করছেন, এটা একটা খারাপ লাগা। আর একটা ভালো লাগার দিক যেমন তেমনি খারাপ লাগা একটা আছে। যত খারাপ লাগা মানুষগুলো, আমার খারাপ লাগা, আমাকে খারাপ লাগে, আমাকে অনেকে খারাপ বলে, আমাকে অনেক প্রতিনিয়ত আমাকে বিদ্ধ করা হয়, তীর বিঁধার মতো বিঁধা হয় যে আমি এগোচ্ছি বা আমরা এগোচ্ছি দেখে অনেকের যারা, ওইটা আমার একটা প্লাস পয়েন্ট। ও জ্বলছে, আরো জ্বলাতে হবে। এটা আমার একটা লক্ষ্য থাকে, যখন আমার খারাপ দিকগুলো আসছে, মানে আমার প্রতি খারাপ দিক আসে না, আমি ভালো পথে এগোচ্ছি। এবং আমি এটা ভাবি সবসময়, আমি এটা চিন্তা করছি, আমার বাবার কাছে শিখেছি, যেটা আয়নার সামনে নিজেকে দেখিবি, যদি নিজের প্রতি লজ্জা বোধ হয় তাহলে সেই রাস্তা থেকে ফিরে আসি। আমি সবসময় সেটা রাখি, কারণ আমরা কৃষক বাড়ির ছেলে, বাবার সাথে ছোটবেলা থেকে হাটে যেতাম। হাটে গেলে আমার বাবা একটা কথা বলতেন, যে আমরা ধরুন দাঁড়িপালা ওজন করি, তো আমরা মাপটা সবসময় বেশি দিই, বলে বাবু পাথরের দিকটা যেন নিচু না হয়, পাথরের দিকটা আমরা কৃষক সবসময় উঁচুতে থাকবো, নিচে থাকবো, মাথা নচে করতে থাকবো না, আমরা সবসময় উঁচুতে থাকবো। সবজি যে দিকটা থাকবে সেদিকটা নিচু, গ্রাহকরা, আমরা কৃষক সবসময় উঁচুতে থাকবো। এই যে একটা বার্তা, মানুষকে দেওয়ার বার্তা, আমরা সবসময় আজকালকার দুনিয়া আমরা কি সবসময় নেবো 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 এই ভাবনায় আমরা মেতে আছি। কিন্তু আমাদের যে
গ্রামের মানুষ, শুধু আমার বাবার কথা বলছি না, যারা গ্রামের মানুষ তাদের মন অনেক স্বচ্ছ হয়। তারা কষ্ট করে, তাদেরকে হয়তো সম্মান পায় না, কিন্তু তারা মানসিক দিয়ে অনেক উন্নত, মানবিক দিক দিয়ে উন্নত। তার জন্য তারা সবসময় একটা ভালো শিক্ষা দেয়। সেই শিক্ষাটুকু পেয়ে বড় হয়েছি ঘর থেকে, এবং সবসময় চেষ্টা করি যে মানুষ কিছু দেব, এইটুকু চেষ্টা রাখি। যে ভালোবাসাগুলো প্রতিনিয়ত পাই, বিভিন্ন জায়গায় কাজ করেছি আমরা। এবং ছোট্ট একটা ঘটনাক্রম বলি, ইদানিং আমি রাজস্থান সফরে গেছিলাম। রাজস্থান সফরে গিয়ে আমার যে ড্রাইভার ছিল, আমি কিন্তু যখন যাই কোথাও যাই, গাড়ির ড্রাইভার, হোটেলের ওয়েটার বা ওদের সাথে আমি একটু বেশি দোস্তি করি, মানে আমার সাথে ওদের সাথে মেলাপ রাখি। কারণ আমি গ্রাউন্ড লেভেল থেকে বেড়ে ওঠা মানুষ। তো ড্রাইভারের সঙ্গে দোস্তি হয়েছে। দাদা, সে বলছে দাদা একটু সময় আছে, আমার মামা বাড়ি নিয়ে যাবো, গ্রামের বাড়ি। মানে চলো তাহলে যাই, চলো। ওদের গ্রামের বাড়ি গেছি। রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রাম, কিন্নই বলে একটা গ্রাম আছে সেখানে আমাদের গাড়িটা যেতে কমসে কম গোটা 20 বাচ্চা ছুটে এলো। অবাক ব্যাপার, তারা গাড়ি দেখে নি, মানে এরকম একটা গ্রাম। যেই গাড়ি থেকে নেমেছি বাচ্চাগুলো ফিরে এসছে। আমি তখন নিজেকে দ্বিধাবোধ হচ্ছে, এত বাচ্চা এখানে, আমি যদি এদের জন্য কিছু করতে পারি। দিয়ে সঙ্গে সঙ্গে একটা ছেলেকে ডাকলাম, ভাই এখানে কি দোকান তো এখান থেকে দাদা 15 কিলোমিটার দূরে, মানে চলো গাড়িতে নিয়ে চলো। দোকানে গেলাম, ওখান থেকে ওদের জন্য শুকনো খাবার, খাতা, পেন এনে দিলাম। মানে একটা যে আনন্দ উপলব্ধি, সেটা বলে বোঝাতে পারবো না। মানুষকে দেওয়ার যে আনন্দটা, কি আনন্দ, সেটা বলে বোঝাতে পারবো না। এবং সেখানকার যে ছেলেটা আমার সাথে ছিল, সে আমার সাথে ফোনে যোগাযোগ ছিল। আমাদের বিবাহবার্ষিকী ছিল কয়েকদিন আগে, ওকে করেছিলাম। ওখানেকার বাচ্চাদেরকে আবার ওখানে করেছে। এই যে ভিডিও কলে কথা বলছে ওদের সাথে, ওদের যে চোখের যে হাসিটা, মুখের হাসি আর চোখের হাসির মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে চোখের হাসিটা পাওয়া, এটা আমার পথ চলার মানে কথা। এইটাই আমাকে অনুপ্রেরণা যায় প্রতিনিয়ত। আমার ভালো লাগা, মানুষের ভালো লাগা, মানুষের বাধা দেওয়া, সেগুলাতে আমার এগিয়ে চলা, এবং এটাই আমার অনুপ্রেরণা। এবং আমি চাই যতদিন বাঁচবো, ছুটতে ছুটতে বাঁচবো। এইটাই আমার মানে জীবনের মূল লক্ষ্য আর কি। সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? দেখুন, সবাই তো আর তারিফ করতে পারে না, বা সবকিছু তো মসৃণভাবে চলতে পারে না। প্রত্যেকটা কাজের মসৃণতার মধ্যেই বাধা আসবে, এটা একদম বাস্তবতা। তো বাধা বহুত পেয়েছি জীবনে, কারণ অনেক বাধা পেয়েছি কাজ করতে গিয়ে। বিভিন্ন সময় আমার পরিবার তুলে গালি খেয়েছি, বাবা মা গালি শুনেছি, বা আমার সংগঠনের যারা সক্রিয় সদস্য তাদেরকে যাচ্ছে তাই করে বলা হয়েছে এগুলা কি করছে নিয়ে, বা এগুলা করতে দেওয়া হবে না। যখন আমি কাজ করেছি যারা অন্যান্য নিয়ে, যে এগুলা কি ছ্যাবলামি করছে, এই ধরনেরও অনেক কিছু শুনেছি। কাজ করতে গিয়ে বাধা, প্রতিনিয়ত বাধা হয়, বা যাদের কাছ থেকে প্রতিনিয়ত কাজ করে যাওয়ার সময় তাদের মধ্যে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়ে অনেক সময় বিভিন্নভাবে করেছেন। বা ধরুন আমরা একটা ভাষা নিয়ে কাজ করছি, যখন আমার একটা মনে পড়ে, আমি আমাদের গ্রুপে একটা রবীন্দ্রসঙ্গীতকে একজন সুবর্ণরেখী ভাষায় কনভার্ট করে গিয়েছিলেন। সেই সময় আমাকে পার্সোনালি, এটা একদম প্রথম তো আমাকে একজন খুব করে বললেন যে এগুলা কি করা হচ্ছে, অপভ্রংশ করা হচ্ছে। রবীন্দ্রনাথও কিন্তু আমাদের গীতাঞ্জলিতে অনুবাদ করেই, যে আমাদের যে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার নোবেল এসেছিল, অনুবাদ করে এসেছে। তো ভাষাকে তো যে কোনো জিনিসকে অনুবাদ তো করতে পারি আমরা, ব্যাখ্যা করেছিলাম সেই সময় সেগুলা। এবং আর একটা কথা, যে আমাকে প্রথমে থেকে নিয়ে আমার ধরুন মানুষের সঙ্গে মিশি, বা আমাদের সংগঠন মানুষের, তখন সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল এরা রাজনীতি করে, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে নেতা হওয়ার জন্য এসব করছে। প্রতিনিয়ত আমাকে টানা দেওয়া হয়, এবং ওপেন থ্রেডও দেওয়া হয়। কিন্তু আমি সেটা বিভিন্ন সময় দেখিয়ে দিয়েছি আজ পর্যন্ত, যে আমার মানুষের জন্য কিছু করতে হলে কোনো পতাকার দরকার পড়ে না। যেখানে মানুষের পাশে থাকবে, যেখানে আমার সাংস্কৃতিক জগৎ বা আমাদের আবহাওয়িকা, যেখানে মানুষের সুখ দুঃখের কথা বলবো, সেখানে অন্য কিছু প্রয়োজন পড়ে না প্রতিনিয়ত। তবুও সেই বাধাগুলাকে আমাদের যে ভাইরা, আমাদের যে দাদারা, বা আমাদের যে গুরুজনেরা, উপেনবাবু একটা কথা বারবার বলতেন, মানে আমি শ্রদ্ধেয় উপেনবাবুর একজন শিষ্য বলতে পারি। তো উনি আমাকে বারবার একটা কথা বলতেন, বিশ্বজিৎ বাবুরে এবার চলা অত সোজা নাই, বড় কঠিন রাস্তা, এই রাস্তা অন্যান্য ছাড়িয়ে দিয়েছে। মানে এই রাস্তায় অনেকে চলতে পারেনি, ছেড়ে দিয়েছে। তেমনি আমাদের যে সমগ্র সাহিত্য জগৎকে এক ছাদের তলায় এনে আমরা কাজ শুরু করেছিলাম, সেইটা চলছে। বা বাধা তো আসছে এখন ধীরে ধীরে করে, মনে হচ্ছে যে না, উপেনবাবুর কথাই ঠিক হচ্ছে, যে বাবু এবার চালিয়ে পারবো। তো দেখি, চেষ্টা করছি সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার। কারণ এই ভাষা তো বা সংস্কৃত আমার নয়, আমার একার নয়, এটা আমাদের সবার। তো এই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও চালিয়ে যাব।
সব বাধা আশা করি মিটে যাবে। নচিকেতার ভাষায় একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তেমনি সেই আশায় পথ চলছি যে বাধাগুলোকে অতিক্রম করে আমরা সবাই মিলে নোয়া সকাল আনবা একদিন, নোয়া সকাল আসবে একদিন, সব আশায় বার চালিয়ে আর কি। এই ভাষার স্বীকৃতি ও সংরক্ষণ নিয়ে আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? ভাষার স্বীকৃতি বলতে ধরুন আমরা আন্দোলন যেটা ভাষা আন্দোলন, যেটা আমার লক্ষ্য, যে ভাষাটা বেঁচে থাকুক মানুষের অন্তরে, এইটা আমার মূল লক্ষ্য। এবং স্বীকৃতি যদি আগামী দিনে হয় কোনো কথা মুভমেন্ট বা আমরা সে ধরনের আন্দোলনে যেতে চাই না। আমাদের আন্দোলন এটুকুই যে আমরা ভাষাটুকু যেন হারিয়ে নিয়ে যায়, ভাষাটা বেঁচে থাকুক মানুষের অন্তরে। আর মূল লক্ষ্য বলতে আমি চাইবো এই ভাষায় মানুষ কথা বলুক। আমার গ্রামে গঞ্জে মানুষের যে ভাষায় কথা বলতে গিয়ে মানুষ অপমানিত হয়, সেটা যেন না হয়, যে আমরা যেন গর্বের সাথে আমাদের এই ভাষাটা সব জায়গায় বলতে পারি, যাতে এই ভাষার হীনমন্যতা মানুষের মধ্যে থেকে দূর হয়। মানুষরা আমাদেরকে এই বলে বেছে না দিক এরা গ্রাম থেকে এসছে, এরা গেঁয়ো। কারণ প্রত্যেকেরই মাতৃভাষা প্রত্যেকের কাছে গর্ব, সেই গর্বের সাথে সবাই দেখুক আমাদেরকে, এটাই আমার লক্ষ্য। এবং আমার পুরনো সংস্কৃতিগুলা যেগুলো নিয়ে আমরা গর্ব করি, সেগুলো আবার গ্রামে গ্রামে উদযাপিত হোক। আর যেটা বলবো সেটা কথা, যে মাইকে যদি গান বাজে আমার ভাষায় গান বাজুক, কোথাও যদি কথা বলি আমি গর্বের সাথে, যেটা আমি বারবার বলছি, যে আমরা কিন্তু বাইরে গিয়ে তো অপমানিত হই না কথাকে নিয়ে, আমরা এখানেই অপমানিত, এখানকার মানুষ দ্বারা অপমানিত হই আমরা। আমি গর্বের সাথে আমার মাতৃভাষাকে সব জায়গায় বলতে পারি এবং গর্ব করে বলতে পারি আমি সুবর্ণভাষী, আমি সুবর্ণভাষী, আমি সুবর্ণভাষী। আপনার এই প্রয়াস নিঃসন্দেহে এক নিঃশব্দ বিপ্লবের মতো, যা আমাদের শেখায় শিকড়ের গভীরতা ঠিক কতখানি। আর এটা সত্যি যে কোনো মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে সেই ভাষার যারা কথক, তাদের প্রয়াস এবং শুভচিন্তার বিকল্প সত্যিই আর কিছু নেই। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনার এই আন্তরিক প্রয়াসের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। ধন্যবাদ জানাই সুবর্ণরৈখিক ভাষার এই এত ঐতিহ্যমণ্ডিত ইতিহাস আমাদের সঙ্গে এবং আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন পর্বে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। স্বর্গটা থাউ তান্নাকার দিষ্ণু, জান্নাকার গড়ে নাগেনি মাটি। বইয়ের পাতায় মাঠকে চিনিছেন, পরীক্ষাগারে জানিছেন মাটি। স্বর্গ শুনো ধনী মেনকার বাস, বড় বড় পাকা ঘর। হয়নি সেটা দেহে খারাপ মানুষের, হয়নি কভু জ্বর। চাওনি মুই এমন স্বর্গ, কর্মবিহীন বাঁচা। মোর স্বর্গ এমন হবে নি, এ অলস সত্তার খাঁচা। যতদিন আছে দুহাতে শক্তি, শরীরে রহিছে বল। জুটেই নিমুঠি দুমুঠা খাবার, ছেঁড়া কাঁথা কম্বল। মৃত্যু মৃত্যু মোর জীবন সাঙ্গী, করণীয় অন্য ভয়। সত্যের মোর চির উন্নত যেমন, হবেই হবে জয়, হবেই হবে জয়।